তো পরিষ্কার করে বললো যে তুমি ভাবছো শালুক একটা মেশিন, ও ঠিক যন্ত্রের মতো আচরণ করবে। ওকে আবিরের জীবন থেকে চলে যেতে হলেও ওর মনে কোনো দুঃখ থাকবে না। আবিরকে ওকে জোর করে মন থেকে মুছে ফেলতে হলেও ওর মনে কোনো দুঃখ থাকবে না। কিন্তু বাস্তবে তো তা হয় না। বাস্তব তো অন্য জিনিস। আমি জানি তুমি সবসময় ভাবছো ঐশ্বর্য আর শালুক এই দুজনের দোটানায় পড়ে আবিরের জীবনটা একেবারে নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো ভাববো না মা, বলুন তো ভাববো না? ছেলেটা তো আমার কি কখনো মনে হবে না এইটুকু বয়সে দুটো মেয়ের দোটানায় পড়ে আমার ছেলের কেরিয়ারটা হবে না, আমার ছেলেটা ভালো করে সংসারটা হবে না? এখনো তো কেরিয়ারটা শুরুই হয়নি, নিজের পায়েই দাঁড়ায়নি, অথচ কত সম্ভাবনা ছিল বলুন তো ওর জীবনে। ওকে তো যে কোনো একটা পথ বেছে নিতে হবে, যে কোনো একটা নৌকায় উঠতে হবে। দু নৌকায় পা দিয়ে তো চলা যায় না মা। আচ্ছা আচ্ছা বলুন তো, আমার শালুকের ওপর কি কোনো রাগ আছে? তা তো নয়, কিন্তু যে ঘটনাটা ঘটে গেছে আমার মনে হচ্ছে শালুকের এটা মেনে নেওয়া উচিত। আর তো কোনোভাবে কোনো কিছুই ফিরবে না, তাহলে জটিলতা বাড়িয়ে লাভ কি? সত্যি অদ্ভুত যুক্তি তোমার। দেখি আবার কে ফোন করলো। হ্যালো হ্যালো, আমি মিমির বাবা বলছি। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু বলুন, কি ব্যাপার, কেমন আছেন? কি করে ভালো থাকবো বলুন তো? এরা তো কেউ আমাকে ভালো থাকতে দিচ্ছে না। কেন, কি হলো আবার হঠাৎ? কিছুক্ষণ আগে মিমি আমাকে ফোন করেছিল। ওদের ইউনিভার্সিটিতে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, তাতে আবার আবির ইনভলভ ছিল। হোয়াট? কি হয়েছে আবিরের? বাবা, ও বাবা, বাবা কি হয়েছে বলো না বাবা। হ্যাঁ দাঁড়া দাঁড়া শুনতে দে। হ্যালো ডাক্তারবাবু, কি হয়েছে? অ্যাক্সিডেন্ট মানে? ও মা, মা আবিরের অ্যাক্সিডেন্ট হয়েছে মা। ও মা, বড় মামা কি হয়েছে? আর কি বলছো তুমি বড় মামি? আবিরের অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? কে ফোনে কে আছে? ও বড় মামু কথা বলো। কোনো কারণে ও কেমিস্ট্রি ল্যাবে গেছিল, ল্যাবরেটরিতে। সেখানে কোনো বন্ধুকে হেল্প করতে গেছিল। সেখানে সলিউশন গ্লাস ফেটে যায়, ওর চোখে খুব খুব বাজেভাবে আঘাত পায়। কি বলছেন ডাক্তারবাবু? আমার ছেলের চোখ দুটো অন্ধ হয়ে যাবে না তো? দেখুন, আপনি আমাকে খুব কঠিন প্রশ্ন করছেন। জাস্ট ওকে এডমিট করা হয়েছে, এখন এই পরীক্ষাগুলো চলুক। একটা দিন ওর চোখ খোলা যাবে না, পরে হয়তো অপারেশন করতে হতে পারে। এখন ওর চোখ দুটো ব্যান্ডেজ আছে, ওষুধ চলবে। ওর সাথে কথা বলে জানলাম যে ওর চোখে ভীষণ যন্ত্রণা করছে, চোখে কিছু দেখতে পাচ্ছে না। দেখুন, নর্মালি ওষুধে কাজ হয়ে যাওয়ার কথা, আর যদি না হয় তখন আমাদের কাছে কোনো অপশন থাকবে না, তখন অপারেশন করতেই হবে। আমি বলছিলাম যে আপনারা যত শিগগিরই পারেন আপনারা একটু চলে আসুন না। আমার ছেলের জীবনে এই ঘটনাটা ঘটে গেল ডাক্তারবাবু। এই চোখের তো আমার কোনো দরকারই নেই ঠাকুর। আমি আমার চোখ দিয়ে ভেলভেলটাকে ভালো করে তুলবো যদি ওর চোখে দৃষ্টি না ফেরে। তবু আমি ওর এত বড় ক্ষতি কিছুতেই মেনে নেব না। ও যদি চোখে দেখতেই না পায় ও কাজ করবে কি করে? ওর মতন একটা মানুষ যার এই পৃথিবীর জন্য এত কিছু করার আছে, তার কি এভাবে অন্ধ হয়ে যাওয়া মানায় ঠাকুর? ও কি করবে? ও তো বাঁচতেই পারবে না ঠাকুর, কষ্টে কষ্টে ও মরে যাবে, শেষ হয়ে যাবে ঠাকুর। ও তো ঘরে বসে থাকার মানুষ নয় ঠাকুর, তো কত বড় হওয়ার আকাঙ্ক্ষা, কত কিছু জানার ইচ্ছে, সেই মানুষটারই চোখ দুটো তুমি নিয়ে নিলে ঠাকুর। কি অপরাধ ছিল ওর? নাকি নাকি আমার অপরাধেই তুমি এমনটা করলে? আজ আমার উত্তর চাই ঠাকুর, আজ আমার উত্তর চাই। আজ আমি উত্তর না নিয়ে তোমার কাছ থেকে যাব না। আর ওর দৃষ্টি যাতে ফিরে আসে তার জন্য তুমি যা চাও আমি তোমায় দেবো। কি চাও বলো তুমি? কি চাও? কি চাও তুমি? রক্ত চাও? রক্ত চাও তুমি? বেশ,
আমি আমার বুক চিরে তোমায় রক্ত দেবো, আমি আমার বুক চিরে তোমায় রক্ত দেবো। আমি দেখতে চাই আমার রক্ত নিয়ে তুমি আমার স্বামীর দৃষ্টি ফিরিয়ে দাও কিনা। আমি তোমায় আমার বুক চিরে রক্ত দেবো। এই নাও ঠাকুর, এই নাও। এতে তোমার শান্তি হয়েছে না? আরো রক্ত চাই তোমার, আরো রক্ত চাই। আমি দেখতে চাই তুমি আর আর কত পরীক্ষা নেবে, আবার আর কত শাস্তি দেবে তুমি আমায়, আমি দেখতে চাই। এই নাও ঠাকুর, আমি আবার তোমায় রক্ত দিলাম। আমার রক্ত নিয়ে, আমার রক্তের বিনিময়ে তুমি আমার স্বামীর দৃষ্টি ফিরিয়ে দাও ঠাকুর, আমার স্বামীর দৃষ্টি ফিরিয়ে দাও। আঙ্কেল, আমার পরীক্ষাটা না দেয়া হলো না। কি বলছো তুমি আবির? এই বছর হলো না তো কি হয়েছে? সামনে বছর দিয়ে দেবে। এই একটা বছর দেখবে, দেখতে দেখতেই কেটে যাবে। আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন আঙ্কেল। আমি জানি একটা বছর কাটতে কতদিন লাগে, আর এটাও জানি যে একটা বছরের মধ্যে একটা মানুষের জীবনে কত কিছু ওলটপালট হয়ে যেতে পারে। আসলে আমি খুব খারাপ ছেলে, তো অন্যায় করেছি, ঠকেছি, তাই আমি এই শাস্তি পেয়েছি। আবির, তুমি কাউকে ঠকাওনি, তুমি কাউকে ঠকাতেও পারো না। এখন এখন এই সমস্ত কথা কেন বলছো তুমি? বাবা, আমি একটা রিকোয়েস্ট করব, তুমি একটু শান্ত হও। এটা সময় না এইসব কথা বলার। দেখো, তোমার জীবনে যা ঘটেছে সবটাই সিচুয়েশনাল, পরিস্থিতির জন্য। তুমি কাউকে ঠকাও, তুমি কাউকে ঠকাতে পারো না। তুমি এই ধরনের ছেলেই না। দেখো, তোমার মতন ছেলে আর কটা হয় আমি জানি। আমি জানি হয়তো আমি তোমার সাথে দুর্ব্যবহার করেছি, তোমাকে মিসআন্ডারস্ট্যান্ড করেছি, কিন্তু কাছ থেকে যখন দেখেছি আমার সত্যি মনে হয়েছে তোমার মতন সৎ ছেলে আর হয় না। তোমার মতন ইন্টেলিজেন্ট, তোমার মতন ওবিডিয়েন্ট। তুমি খুব ভালো ছেলে আবির, কিন্তু সেই তুমি সিচুয়েশনের আগে, ডেস্টিনির আগে কেউ কিছু করতে পারে? আর ঠিক সেই তুমি মানুষের ভুল বোঝার শিকার হয়েছে। ঠিকই বলেছেন আঙ্কেল, ঠিকই বলেছেন। আমিও আমার এই নিয়তিকে, আমার ডেস্টিনিকে এড়াতে পারলাম না। এবার বাকি জীবনটা আমি দৃষ্টি খইয়ে একজন প্রতিবন্ধীর মতো এই পৃথিবী থেকে সরে যাব। ঘরের কোণে মুখ গুজে বাকি জীবনটা কাটিয়ে দেব। ব্যাস, শেষ হয়ে যাবে সব। তুমি আবার এই ধরনের কথা কেন বলছো আবির? হ্যাঁ, তোমার মুখে এই কথাগুলো মানায়? তোমার মধ্যে কতটা পজিটিভিটি আছে, পজিটিভ ফোর্সেস আছে তোমার মধ্যে। এই ধরনের কথা বলো না বাবা, প্লিজ বলো না। বাপি, তুমি জানো আবির আমাকে কি বলেছে? আবির বলেছে আমি যেন আমার জীবনটা নিজের মতন করে কাটাই, কিন্তু ও তো জানে না ওই আমার জীবন, ওই আমার মরণ। ওকে ছেড়ে যে আমি মরে গিয়েও শান্তি পাবো না বাপি। বাপি, আমি এরকম ক্রাইসিসে সব সময় আবিরের পাশে থাকতে চাই। কি হলো আবির, কি হলো? আমাকে এটা কে টাচ করলো? কেন আবির? আমি ঐশ্বর্য, আমি টাচ করেছি তোমায়। করো না, করো না প্লিজ। আমার ভেতরটা জোরে পুড়ে যাচ্ছে। ও যদি আবিরকে ভালোই বাসতো তাহলে এখানে কি না এসে থাকতে পারতো বাবা? তুমিই বলো না। শোনো, তুমি তোমার সবকিছু এখানে রেখে যাও, কিচ্ছু এ বাড়ি থেকে নিয়ে যেতে পারবে না। আমাকে যদি এক বস্ত্রে চলে যেতে হয় তাও আমি যাব মা। একবার যখন আমি বলেছি তোমার ছেলের কাছে আমি যাব, কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না।